সেটাই। কি বিষয় নিয়ে আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক? আমাদের বিষয় যেটা সেটা হচ্ছে ২৭ বছরে পা রাখতে চলেছি আমরা জানুয়ারি মাসের ৯, ১০, ১১ সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা। আক্ষরিক অর্থে সারা বাংলা মানে আমাদের এই অনুষ্ঠানে, এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসে। ২০০০-এর উপরে প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমাদের যে ইভেন্টগুলো আছে সেগুলো হচ্ছে চিত্রাঙ্কন, সৃজনশীল নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং ধ্রুপদী নৃত্য। যদিও ধ্রুপদী নৃত্যটা এই বছর সংযোজন হয়েছে, আগে ছিল না, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে মানুষের মধ্যে অসাধারণ একটা উন্মাদনা দেখতে পাই। প্রতিবারই এটা হয়। চন্দ্রপুর মিতালি সংঘের এই প্রতিযোগিতা কবে শুরু হবে সেই অপেক্ষায় থাকেন মানুষ, এবং এই অনুষ্ঠানটাকে আমরা হয়তো আয়োজন করি, আমাদের আয়োজনে মানুষ খুব সন্তুষ্ট, কিন্তু এই অনুষ্ঠানের যে মাত্রা, সেই মাত্রাটা প্রতিযোগীদের উপস্থিতিতে বৃদ্ধি পায়। এত বিখ্যাত, মানে এত ভালো যোগ্যতা সম্পন্ন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এমনকি পরবর্তীকালে তারা এখানে অংশগ্রহণ করেছেন, পরবর্তীকালে তারা বিখ্যাত হয়েছেন, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা সাফল্য পেয়েছেন। মানে এটা আমাদের বলতে বড় ভালো লাগে। কবে থেকে শুরু হচ্ছে আপনাদের? আমাদের জানুয়ারি মাসের ৯ তারিখ শুক্রবার সকাল ১১টায় প্রতিযোগিতা শুরু হবে। ১১টা মানে ১১টাই, ১১টা মানে ১১:১০ নয়। এই হঠাৎ বলা ভুল, ২৭তম যে বর্ষ, আপনাদের মূল ভাবনাটা কি উঠে আসবে এটা থেকে? মূল ভাবনা যেটা সেটা হচ্ছে, বাংলা তো বরাবরই সংস্কৃতির পীঠস্থান। সমস্ত মেধা এই বাংলা, বিশেষ করে কলকাতায় আসে, জমা হয়, মানে এখানেই আসে। কিন্তু সেই ধারাটাকে অব্যাহত রাখা, সেই ধারাটাকে বয়ে নিয়ে বেড়ানো, ভারতীয় সংস্কৃতিকে, ভারতীয় সংস্কৃতির ধারাটাকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চার করা, এটা আমাদের মূল লক্ষ্য। কি কি বিষয় থাকছে এবার? বিষয় হচ্ছে চিত্রাঙ্কন, বিষয় হচ্ছে সৃজনশীল নৃত্য, আবৃত্তি এবং সঙ্গীত, সেই সাথে ধ্রুপদী নৃত্য। ধ্রুপদী নৃত্যের কথক এবং ভারতনাট্যম থাকছে। বয়সের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, বয়স শ্রেণীবিন্যাস আছে, বয়স অনুসারেই সেটা হয়। ক বিভাগ, খ বিভাগ এবং ক বিভাগ। আর আছে বৃন্দ নাচের যে অনুষ্ঠান, বৃন্দ নাচের অনুষ্ঠানে ৩০টি দল অংশগ্রহণ করে, এবং সেটা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা বিনোদনের পর্যায়ে। ৩০টি দল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসছে। এইটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। কতজন পার্টিসিপেট অংশগ্রহণ করে মোটামুটি প্রত্যেক বছর? গত বছর ২০০০-এর কাছাকাছি। এবার প্রত্যাশা যেমন দেখতে পাচ্ছি, এবার উন্মাদনা যেমন দেখতে পাচ্ছি, আগ্রহ যেমন দেখতে পাচ্ছি, সেটা ২০০০ ছাড়িয়ে যাবে। এখানে সব থেকে বড় বলার যেটা সেটা হচ্ছে বসে আঁকতে বা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সকালবেলা আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাবো। সকাল ৯টায় শুরু হবে। ওই সময়টা এসে দেখবেন, মানে ১০০০-এর উপরে প্রতিযোগী বসে আঁকতে অংশগ্রহণ করে। বিচারক হিসাবে কারা থাকছে? বিচারকদের নাম বলতে পারবো না, এটা টপ সিক্রেট। তবে ধারে পাশে কেউ নেই, বাইরে কলকাতা থেকে আসছেন বা মেল লাইন থেকে আসছেন, এরকম আর কি। যেহেতু আপনারা সারা বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান বলছেন, বিশিষ্ট কোনো সাংস্কৃতিক জগতের লোক কি আপনারা আনছেন বা থাকছে? বিশিষ্ট লোকদের নিয়ে তো আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে সেই
মানুষগুলোকে নিয়ে যারা চর্চায় আছেন, যারা চর্চাটা করছেন, নিজেদেরকে গড়ে তুলছেন, যে মানুষগুলো গড়ে তুলছেন নিজেকে, আগামীর শিল্পী হবেন, আমাদের কাজ তাদের নিয়ে। সুতরাং আমরা সবসময় এই আগামীর শিল্পীদের উপরেই অনেক বেশি ফোকাস করি। মানে আপনাদের এর আগে যারা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করেছিল এরকম কেউ আছে যারা অলরেডি আমাদের পরিচিতি মুখ? হ্যাঁ, অনেকেই আছেন। পরিচিত মুখ বলতে মনে করুন জি বাংলার সঙ্গীতে, ডান্স বাংলাতে আপনারা যারা দেখেন, সে তারা সব কম বেশি সবাই আমাদের এখানে এসে পার্টিসিপেট করেছে, সবাই। অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হয়, হুম। আপনাদের এই অনুষ্ঠান যারা অংশগ্রহণ করছে, তারা যারা জয়ী হচ্ছে, তাদের মানে তারা কি পাবে এখান থেকে? এখানে আমাদের একটা মানে বিশেষত্ব আছে। মনে করুন একটি বিভাগ, কোনো একটি সাবজেক্টের একটি বিভাগের প্রতিযোগিতা শেষ হলো, বিচারক নিজে সেই বিচার কার্য করেন, সেই নির্ধারণ করেন সফলতম প্রতিযোগীকে, এবং বিচারক নিজে স্টেজে এসে সেই সফল প্রতিযোগীদের নাম ঘোষণা করলে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেওয়া হয়। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসেন, বাড়ি ফেরার তাড়া থাকে, সেই তাড়াটাকে মাথায় রেখে তাদের কথা বিবেচনা করে যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্য আমরা এই ব্যবস্থা করেছি যে একটা ইভেন্টের একটা বিভাগ শেষ হলো, সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেবো। আমরা পুরস্কার হিসেবে দিই স্মারক দিই, শংসাপত্র দিই এবং বই দিই। আর বৃন্দ নাচের ক্ষেত্রে একটু ভিন্ন ভাবনা আমাদের ভাবতে হয়, যেহেতু তাদের অনেক খরচ করে তারা এখানে আসে। আমরা আর্থিক পুরস্কার দিই, সর্বোচ্চ 10,000 টাকা প্রথম পুরস্কার, তারপরে 8,000 টাকা, 7,000 টাকা, এইভাবে ষষ্ঠ পুরস্কার পর্যন্ত দিই। আবার কখনো কখনো আমাদের যেটা করতে হয়, বিচারকেরা তুল্যমূল্য বিচার করে দেখলেন যে যুগ্ম হচ্ছে, কিছুতেই কমানো যাচ্ছে না, তখন সপ্তম পুরস্কার দিই। আপনারা সঙ্গীত বা বিভিন্ন রকমের করেছেন, এই গানের কি কোনো পার্থক্য আছে? কারণ সঙ্গীত বা হ্যাঁ, সেখানেও শ্রেণীবিন্যাস অনুসারে সঙ্গীতটা হয়। যারা সেটা নৃত্য হচ্ছে, করবে বা সঙ্গীত করবে, সেটা কোন ধারায় করবে? বা আমি বলি, সেটা হচ্ছে ক বিভাগ ছড়ার গান, খ বিভাগে রবীন্দ্রসঙ্গীত এবং অতুল প্রসাদী, আর গ বিভাগে আধুনিক গান, যে সমস্ত গানগুলো সিনেমায় গাওয়া হয়নি সেই গানের প্রতিযোগিতা। আপনাদের এই প্রতিযোগিতায় রাজনৈতিকভাবে কোনো ব্যক্তিগণ উপস্থিত থাকবেন? রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আমাদের বিধায়ক বরাবর তিনি থাকেন, আমাদের এমপি তিনি থাকেন, এবং পঞ্চায়েত প্রধানেরা থাকেন। এখানে 3টি পঞ্চায়েত আছে, কাশিমপুর, দত্তপুকুর 1, দত্তপুকুর 2, এই পঞ্চায়েত প্রধানেরা উপস্থিত থাকবেন। সেই সাথে থাকবেন বিভিন্ন আধিকারিক, পুলিশ আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক, বিডিও, এসডিও, এরা থাকবেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনাদের যে বিভাগগুলো আছে, এখন কি এই সাংবাদিক বৈঠকের পরে কি তারা আপনাদের কি অংশগ্রহণ করতে পারবে, নাকি পুরো ফুলফিল হয়ে গেছে? না, পুরো আমাদের তো ওই ইয়েটা নেই, মানে মনে করুন নির্দিষ্ট কোনো না, ওই সংখ্যাটা আমরা বেঁধে দিতে পারি না। মনে করুন একটি বাচ্চা, সে কৃষ্ণনগর থেকে এলো, আমি কি করে তাকে ফিরিয়ে দেবো? এতটা দূর থেকে সে এখানে অংশগ্রহণ করার মানে জন্য এসে, প্রতিযোগিতার দিনেও সেই অংশগ্রহণ করতে প্রতি পারবে? নামটা অবশ্যই আগে থেকে ওভার টেলিফোন নামটা নথিভুক্ত করেন, এবং তারপরে তিনি এলেন, যেহেতু অতটা দূর থেকে এসেছেন, আমরা বিবেচনা করি যে তাকে সুযোগটা দেওয়া। আপনার নাম এবং আপনি কি পদে আছেন? আমি দীপক সেন, সাংস্কৃতিক সম্পাদক, চন্দ্রপুর মিতালি। মূল আকর্ষণ কি থাকছে আপনাদের এই ভাবনায়? ভাবনায় যে আমাদের যেটা আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের নতুন যে আমরা প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠানগুলো, তার মধ্যে নতুন যে যোগটা আমাদের হয়েছে। আগের বছরগুলোতে সেই প্রতিযোগিতাগুলো ছিল না, যেমন যেমন ছিল, যেমন কত্থক, তারপর আছে ভারতনাট্যম, এবং এগুলো আমাদের ছিল না, এগুলো আমরা অ্যাড হয়েছে, নতুন অ্যাড করেছি।
আসলে আমি একটু বলছি বিষয়টা। যখন ২৬ বছর আগে আমাদের পাড়ার যারা বয়স্ক মানুষ ছিলেন, যারা আমাদের এই ক্লাব প্রতিষ্ঠার আহ, মূলে যারা ছিলেন, তাদের মধ্যে বেশ কিছু মানুষ, এবং সেই সময় আমিও কালচার সেক্রেটারি ছিলাম চন্দ্রপুরি মিতালের সঙ্গে। সে সময় আমাদের পাড়ার বিশিষ্ট কিছু মানুষ, বয়স্ক মানুষ, তাদের মধ্যে অবশ্যই একজন ফাউন্ডার মেম্বার বেঁচে আছেন, মনোজকান্তি বসু মহাশয়। তার মাথাতেই প্রথমত এটা আসে যে এরকম একটা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা উচিত। সেখান থেকে অসিত বরণ দাস, আরও আমাদের ক্লাবের যিনি সেক্রেটারি ছিলেন, আম, তিনি হচ্ছেন অমর কৃষ্ণ দে মহাশয়, এনাদের সহযোগিতায়, এনাদের ভাবনা থেকে প্রথম আমাদের এই ভাবনাটা আসে যে আমাদের একটা, এই যে অন্ধকারময় যুগ বিভিন্নভাবে চারিদিকে, এবং সেই সময়কার যে ক্লাব কমিটি, সেই সময়কার ক্লাব কমিটি সহযোগিতায়, ওনারা ক্লাব কমিটির মধ্যেই ছিলেন বর্ষিয়ান ব্যক্তিত্ব। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সবাই মিলে ভাবনা থেকে যে একটা আমাদের কিছু করা উচিত, সমাজের জন্য আমাদের কিছু করা উচিত। সূর্যের রশ্মির মতো আমাদেরও যে মানসিকতা, চিন্তাভাবনা, কালচার অনুষ্ঠান, এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, যারা ঘরে ঘরে গান বাজনা শেখে, নাচ শেখে, কিন্তু তাদের একটা প্ল্যাটফর্ম নেই, একটা প্ল্যাটফর্ম দেওয়া দরকার। সেই প্ল্যাটফর্ম দেওয়ার ক্ষেত্রে এটা একটা উপযুক্ত জায়গা, যেটাকে কিনা বিভিন্ন বাড়িতে যারা প্র্যাকটিস করে, ছেলেমেয়েরা গান বাজনা শিখছে, নাচ শিখছে, আঁকা শিখছে, আবৃত্তি শিখছে, তাদের একটা প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান করলে তাদের চিন্তা ভাবনার, মানসিকতার এবং এই সাংস্কৃতিক ভাবনার উন্মোচনটা ঘটবে, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ। সেইটাকে আমরা বিকশিত করার জন্য আমরা ওই পথ অবলম্বন, ওনাদের হাত ধরেই আমরা আসি। এবং বর্তমানে আমাদের যে ক্লাব কমিটি, আমাদের যারা আছেন দায়িত্বে, একটু আগে বললেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক শ্রী দীপক কুমার সেন মহাশয়, যে কথাগুলি বললেন খুব যুক্তিপূর্ণ এবং খুব সামাজিক তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য উনি রাখলেন। অবশ্যই সঠিক কথাই বলেছেন উনি, এবং আমরা সেই পথ ধরে আমরা আগামী দিন আমাদের এই প্রচেষ্টা থাকছে বর্তমানে, যে আমরা শুধু মাত্র নর্থ ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা নয়, আজকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের এই অনুষ্ঠানের বার্তা পৌঁছে দিতে পেরেছি। বিভিন্ন, শুধু জেলা নয়, বিভিন্ন রাজ্য থেকেও আজকে ছেলেমেয়েরা পার্টিসিপেন্ট হিসাবে আজকে চন্দ্রপুর মিতালের সঙ্গে আসছে, এবং সমস্ত যত সংস্কৃতি প্রেমী সমস্ত মানুষেরা যতটা সম্ভব, যতটা বেশি পরিমাণে সম্ভব, তাঁরা আসছেন ক্লাবে, তাঁরা এই অনুষ্ঠানে আসছেন, তারা বিভিন্ন রকমভাবে আমাদের চন্দ্রপুর মিতালি সঙ্গে সহযোগিতা করছে। এবং সেক্ষেত্রে আমাদের ক্লাব কমিটির সমস্ত সদস্য এবং আমাদের ক্লাবের যারা সদস্য, সাধারণ সদস্য, সদস্যা, প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়া এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্যে। সেই জন্যে আমরা সমস্তভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে কিনা অন্ততপক্ষে সামাজিক প্রেক্ষাপটে চন্দ্রপুর মিতালি সঙ্গে শুধু জেলা নয়, রাজ্য স্তরেও, যাতে কিনা আমাদের চন্দ্রপুর মিতালির সঙ্গে এবার আমাদের ঘটনাচক্রে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ভার্চুয়ালি আমাদের ক্লাবে পুজো উদ্বোধন করেছে। এটা আমাদের অনেক বড় পাওয়া। তো আমরা আমাদের ক্লাব কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, আমরা অরাজনৈতিকভাবে, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা এই ক্লাবের পরিচালনা করে চলেছি ক্লাবটাকে, যাতে পশ্চিমবঙ্গের মধ্যে অন্তত সাংস্কৃতিক মনা, আমাদের ক্লাবের নাম দেখবেন, এটা একটা সাংস্কৃতিক সংস্থা বলে উল্লেখ করা আছে, চন্দ্রপুর মিতালি সংঘ সাংস্কৃতিক সংস্থা। সেটাকে আপনারা কি প্রতিবন্ধ করছি। বছরে কি একবারই এরকম অনুষ্ঠান করেন? আরো তো করা উচিত। হ্যাঁ, আরো করি। আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, আমরা কাজী নজরুল ইসলামের অনুষ্ঠান আমরা পালন করি, রক্তদান শিবির করি, আমরা এরকম বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আমরা পুজো ছাড়াও
আরও অনেকগুলো সামাজিক অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত। কোভিডের সময় আমাদের তাদের তরফ থেকে আমরা বিভিন্ন যারা অসুস্থ মানুষ ছিলেন, যারা অসহায় ছিলেন, তাদের পাশে চন্দ্রপুর মিতালি সংঘ দাঁড়িয়েছিল। এটা আমাদের অবশ্যই বলতেই হবে। তো এরকম এই এলাকার অধিবাসী বৃন্দ থেকে সবার সহযোগিতা, এবং সকলেই জানেন যে আমাদের চন্দ্রপুর মিতালি সংঘ এটা একটা সামাজিক সংস্থা, এটা একটি সাংস্কৃতিক সংস্থা, এবং আমরা সকলের সাথে মিলেমিশে এই ক্লাবটাকে এগিয়ে নিতে চাই। এবং আপনারাও যারা আছেন, সাংবাদিকরা যারা আছেন, তাদেরকেও আহ্বান করব, অনুরোধ করব, আপনারা 9, 10, 11 এই 3 দিন আপনারাও আসুন আমাদের এই রকম সুন্দর একটা অনুষ্ঠানের সাথে আপনারাও সামিল হন, আপনাদের কাছে অনুরোধ। দ্বিতীয়ত আমরা আরেকটা অনুষ্ঠানও করছি এর সঙ্গে, যদিও 12ই জানুয়ারি বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই জন্য সেটাও আমাদের ভাবনার মধ্যে আমরা রেখেছি যে 9, 10, 11 ছাড়াও আমরা যাতে 12 তারিখে আমরা স্টেজটা পুরোপুরি না খুলে একটা বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা একটা যাতে তাকে স্মরণ করতে পারি। তিনি যে খেলাধুলা চর্চার উপরে জোর দিয়েছিলেন সেগুলো আমরা যাতে প্রতিপন্ন করতে পারি।